প্রেমের বাজিমাত লেখনীতে রোজো রোষা পার্ট 1। একটা 5 বছরের মেয়ে বায়না ধরেছে 10 বছরের ছেলেকে বিয়ে করবে। ভাবা যায়, যেখানে বিয়ে সম্পর্ক কিছুই বোঝে না মেয়েটা, ছেলেটার ক্ষেত্রেও তো তাই। কিভাবে এই ধারণাগুলো এই ছোট্ট মাথায় এলো? এদিকে মেয়েকে সারাদিন বিয়ের কথা ভুলাতে তৌহিদা জিহান কত জায়গায় ঘোরাঘুরি করেছে, কিন্তু ফলাফল শূন্য। এই পুচকে মেয়ের মাথায় কিভাবে এই কথা এঁটেছে যে ভুলতেই পারছে না? পারবে কি করে? এদিকে যে প্রাণপ্রিয় বান্ধবী ওরফে ননদের মেয়ের মাথায় এগুলো ঢুকিয়েছে, তাহা কি আর কারো জানা? অল্প বয়সে বিয়ে হলে যা হয় আর কি। মেয়েটাকে জিহান তালুকদার জিজ্ঞেস করে, আম্মু, তোমায় এগুলো কথা কে বলেছে? বাবাকে বলো তো। কাজল তো মহাবিপদে পড়েছে। এই পুচকে মেয়েকে যা জিজ্ঞেস করে তাই তুতলিয়ে সব বলে দেয়। বেচারি কাজল তো একবার নিজ স্বামী জাওয়াত খানির দিকে তাকায়, তো আরেকবার পিচ্ছি পরিটার দিকে। একবার বলে দিলে সব শেষ। বেচারি পানি মুখে নিতে নিতেই বলে ওঠে 5 বছরের পিচ্ছি পরিটার। বয়স 5 হলে কি হবে পিচ্ছি পরিটার, যে কথা এখনো অনেক বেঁচে বেঁচে আসে মুখে। এটার জন্য অবশ্য ডাক্তার দেখাচ্ছে জিহান তালুকদার। তোতলানো কথাগুলো অধিক মাত্রায় শুনতে ভালো লাগে সবার কাছে। পাপা, বিয়ে করবো লাবান বরকে। বিয়ে করলে তো লাবান বরের সাথে ঘুমাতে পারবো, তাই বিয়ে করবো। মেয়ের কথায় চোখ বড় বড় হয়ে যায় জিহান তালুকদারের। বিয়ে করলে একসাথে থাকতে পারবে মানে কি? হাই, এই মেয়ের মাথায় কে এগুলো ঢুকিয়েছে? জিহান তালুকদারের ধারণা তার বউ আর একমাত্র বেস্টি ওরফে শালার বউয়ের কাজ এটা। কদিন ধরে দুই বান্ধবী কি বিয়ান বিয়ান বলে ডাকাডাকি করছিল। জিহান তালুকদার নিজের বউয়ের দিকে তাকাতেই কাঁদো কাঁদো সুরে বলে দিয়েছে সে কিছু জানে না। এবার কাজলের দিকে তাকাতে সেও কিছু বলতে যাবে, তার আগে তুতলিয়ে তুতলিয়ে বলে ওঠে পিচ্ছি পরিটা, পাপা, তুমি চুন্দুরি মাকে কিছু বলো না। আমি তো চুন্দুরি মার কথা বলিনি। আমাকে চুন্দুরি মা বলে দিয়েছে চুন্দুরি মার কথা বললে তুমি বোকা দিবে। তাহলে আমি তো বলিনি, তুমি আমার চুন্দুরি মাকে বকা দিচ্ছ কেন পাপা? এবার জাওয়াত খান অট্ট হাসিতে ফেটে পড়ে। সে তো আগেই ধারণা করেছে এটা তার পিচ্ছি বউয়ের কাজ। এবার বন্ধু ওরফে একমাত্র বোনের স্বামীর দিকে চেয়ে বলে ওঠে, শালা, আরও বিয়ে কর পিচ্ছি মেয়েকে, সামাল দে এবার বউয়ের সাথে মেয়েকে। আমার জীবনটা তো শেষ করলি নিজের বন্ধুকে ঘাড়ে চেপে দিয়ে, এখন বোঝ শালা। জিহান তালুকদার এবার কাজলের সামনে এসে কান টেনে ধরে বলে ওঠে, এই ফাজিল, তোর মতো বাদর বানাতে চাচ্ছিস আমার মেয়েকে? বল, এগুলো কেন শিখালি? শর্ত হারামি, তোর বউ শিখিয়ে দিয়েছে। তোর বউকে জিজ্ঞেস কর, আমায় কেন বকছিস? হারামি, কানটা তো ছাড়। যাওয়ার দেখছো না তোমার বন্ধু আমার কানটা ছিঁড়ে ফেলছে তো। এই শালা, আমার পিচ্ছি বউয়ের কান ছাড়। তোর বউয়েরটা ধর, বেশ করেছে শিখিয়ে দিয়েছে, আরও শিখাক তোর মেয়েকে। সব দোষ তোর। আমার বোনটাও তো পিচ্ছি, তাও বিয়ে করেছিস। এখন নিজের মেয়ের বেলায় এমন কেন? তারা আমাদের থেকে আধুনিক যুগের হবে, আমাদের থেকে 10 বছর এগিয়ে থাকবে। এটাই স্বাভাবিক নয় কি শালা? মেয়েকে হাসি দিয়ে কাজল তার স্বামীর বুকে ঝাপটে ধরে, আর তার বোন তৌহিদা ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে। ইস, কতই না সুন্দর দৃশ্য, মন প্রাণ জুড়িয়ে যায়। কথাই আছে না, যায় দিন ভালো আসে দিন খারাপ। আসলেই তাই। চাঁদের আলোয় আধার ধরনী যখন নিস্তব্ধ, তখন চাদর গায়ে দাঁড়িয়ে স্মৃতিচারণে ব্যস্ত কাজল খান। হঠাৎ ফোন কল এসে জানান দেয় কিছু গুরুত্বপূর্ণ কথা। হাতের স্মার্টফোনটি টেবিলের ওপর রেখে নিজের বিছানায় গা এলিয়ে দেয়। আজ শান্তিতে একটা ঘুম দিবে। জানুয়ারির শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে ওঠে এক অন্যরকম সুন্দর। চারিপাশে ফুলের কি বাহার, নাম জানা না জানা কত ফুলের সমারোহ। সবচেয়ে আকর্ষণ করে বাগান বিলাস ফুলের গাছগুলো। রাস্তার ধার দিয়ে কিছু পথচারীদের দেখা যায় ছবি তুলতে। তার মধ্যে অবশ্য প্রেমিক প্রেমিকাই বেশি, কিন্তু তারা একেবারে শালীনভাবে ছবি তুলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতিতে ছাত্রদের প্রভাব ব্যাপক। বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন সক্রিয়, যা ক্যাম্পাস জীবনে আন্দোলন, মিছিল, সেমিনার এবং হল কেন্দ্রিক কার্যকলাপের মাধ্যমে প্রকাশ পায়। যদিও সম্প্রতি হলগুলোতে রাজনীতি নিষিদ্ধ করার চেষ্টা চলছে। ছেলেমেয়েরা যায় পড়ালেখা করতে, কিন্তু তাদের কোনো না কোনো সময় শিকার হতে হয় বাজে পরিস্থিতির সাথে। গত 3 বছর আগেও কি বাজে অবস্থা ছিল হলগুলোতে। গাদাগাদি করে এক রুমে 6 থেকে 7 জন থাকতো 2 জনের রুমে। আর সন্ধ্যার পরে বিশ্ববিদ্যালয় এরিয়া হয়ে উঠত অ্যাডাল্টদের মিনি বাসর সাইড এরিয়া।
তাই তো কড়াকড়িভাবে এই এরিয়ার এমএলএর কাছে দায়িত্ব পড়ে। আর দক্ষতার সাথে ঢাকার অ্যাডভোকেট এমএলএ কাজল খান নিজের ছেলের হাতে এই দায়িত্ব তুলে দেয়, যা সুনিষ্ঠার সাথে পালন করে শেহতাজ খান নাভান। তার অবশ্য একটা আলাদা পরিচয় আছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা সে, যার এক ডাকে সারা দেশের স্টুডেন্ট একত্র হয়ে যাবে। নাভান ভার্সিটির শেষ বর্ষের ছাত্র। সবচেয়ে বড় কথা, পুরো বাংলাদেশ শেহতাজ খান নাভান বলতে পাগল। কত প্রডিউসাররা তাকে মুভি নাটকের জন্য অফারও করেছে। তার বডি কোরিয়ান ছেলেদের মতো, ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি, গিটার ঝুলিয়ে দামি বাইক নিয়ে যখন ভার্সিটি ক্যাম্পাসে ঢুকে, তখন ছেলে মেয়ে উভয় হা হয়ে তাকিয়ে থাকে। মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। যেমন তার অ্যাটিটিউড, তেমন গানের গলা। আর গিটারটা তো অস্থির বাজায়। গানটা সে খুব কম গায়, কিন্তু যখন গায় তখন চারিদিকে হই হই পড়ে যায়। সবচেয়ে আকর্ষণ হচ্ছে তার অ্যাডামস অ্যাপেল, ঠোঁট চুলার বডি, যা একবার দেখলে আবার কোনো নারী ফিরে তাকাবেই। কিন্তু এই ছেলের মুডের কারণে মেয়েরা পাত্তা পায় না। তার মেয়ে ফ্রেন্ড বলতে তেমন কেউ নেই, আছে বন্ধু কম ভাই বেশি, দুজন জানে জিগার দোস্ত ও একটা মেয়ে ফ্রেন্ড। ভার্সিটি এরিয়ায় তার একজন প্রতিদ্বন্দ্বী রয়েছে, তার নাম নিলয় চৌধুরী। ভার্সিটি ক্যাম্পাসে বাইক নিয়ে ঢুকতেই সব মেয়েরা হা হয়ে আছে শেহতাজ খান নাভানের উপর। এতে যে সে খুব বিরক্ত তা দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু তাতে কি, মেয়েরা যে সুদর্শন ছেলেকে কাছ থেকে দেখতে পাচ্ছে, এটাই কম কিসের? নাভান এদিক সেদিক তাকিয়ে কাউকে বিরক্ত নিয়ে খুঁজতেই তার সামনে এসে হাজির হয় নিলয় চৌধুরী। বেশ রাগান্বিত সর্দার, কিন্তু মুখে হাসি, দেখে বোঝা যাচ্ছে তাদের মধ্যে মধুর সম্পর্ক। মিষ্টি ভাষায় তারা কথা বলছে, কিন্তু তা যে না। সবাইকে দেখায় এক, আর আড়ালে তারা আরেক ব্যক্তি। নিলয় থুতনি ঘষে তীক্ষ্ণ চোখে বলে ওঠে, শেহতাজ খান নাভান, তুই আবারও আমার পিছু নিয়েছিস? আমাদের কিন্তু চুক্তি হয়েছে, তুই তোর ডিপার্টমেন্টে থাকবি আর আমি আমার। আমাদের এরিয়া দুই ভাগে বিভক্ত, কথার বরখেলাপ করছিস তুই। এবার নাভান চুলগুলো পিছনের দিকে ব্রাশ করে কপাল ঘষে নিলয় চৌধুরীর মতো করে বলে ওঠে, সো স্যাড মিস্টার নিলয় চৌধুরী, আবারও হেরে গেলি? ভুলে যাস না, তোর এরিয়ার ধারে না এই শেহতাজ খান নাভান, যেখানে পুরো ঢাকা শহর শেহতাজ খান নাভানের এক কথায় উঠবে বসবে, আর তুই তোর সোকল্ড এরিয়ার কথা বলছিস? হাউ ফানি। নিলয় যেন এবার বেশ ক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু না, সে নিজের রাগ কন্ট্রোল করে। সামনে নির্বাচন আছে, এখন রেগে কিছু করলে সব হারাতে হবে, আর তার বাবার সম্মানও নষ্ট হবে। সে বখাটে মেয়েবাজ হতে পারে, কিন্তু বাবার সম্মান নষ্ট হোক তা সে চায় না। যা করে আড়ালেই করে। সব কিছুর প্রতিনিধি থাকে, আগে যেমন প্রতি ডিপার্টমেন্টে ছিল, কিন্তু এখন তা না। নির্বাচনের জন্য দল থাকবে, এটাই স্বাভাবিক। সেটা যে কোনো জায়গায় হতে পারে। নির্বাচন মানেই দল গঠন ও ভোটের মাধ্যমে জনগণের প্রিয় প্রতিনিধি ঠিক করা। গত 3 বছরে একবারের জন্য নিলয় এই প্রতিনিধি পায়নি। তার একমাত্র কারণ শেহতাজ খান নাভান। এবার বেশ আটসাট বেঁধে নেমেছে নিলয়। এখানের হলগুলো দুই ভাগে ভাগ করা, বলতে গেলে দুই এরিয়ায়, যার এক এরিয়ার দায়িত্বে আছে শেহতাজ খান নাভান, আর এক এরিয়ার দায়িত্বে রয়েছে নিলয়। যার হলে স্টুডেন্ট বেশি, তার তো দল ভারী থাকবেই। নাভান কটাক্ষ করে বলে ওঠে, মেয়েদের বডি দেখিয়েও দ্য গ্রেট স্টাইলিশ হ্যান্ডসাম বয় নিলয় চৌধুরী মেয়েদের তার কবজে নিতে পারে না। সো স্যাড। নিলয় পাল্টা উত্তরে বলে ওঠে, এইসব তুই করেছিস, আই এম জ্যাম শিওর। তা না হলে সবাই আমার হলে ওঠে, সকাল হতে না হতে তোর হলে চলে যায় কেন? আর তুই তাদের সিট দিচ্ছিস কেন? পেছন থেকে অধীর খান কিছুটা ঠাট্টা সরে বলে ওঠে, ভাই নিলয়, শীতকাল এসেছে, তোকে একটা পরামর্শ দিই। আমি আবার ফ্রিতে জ্ঞান দিই, তার জন্য অবশ্য চার্জ নেই না। যাই হোক, তোকে একটা সেই পরামর্শ দিই, তুই চাইলে ট্রিট দিতে পারিস, আমি কিছু মনে করব না। ঠোঁটে হাসি রেখে আবার বলে ওঠে, শীতকাল এসেছে, দিনে সবজি বেচবি আর রাতে পিঠা বেচবি। এই রাজনীতি তোর জন্য না ভাই। আর পড়াশোনায়ও তো ঘোড়ার ডিম পাস, থাকার ভিতরে খালি বডিটা। মগজে বুদ্ধি না থাকলে পটি থুকু, বডি দিয়ে কি হবে? এবার মনে হয় নাবানও হাসলো, কিন্তু না, এই মোড়ি ছেলেটা তো হাসেই না। এই যে অধীর কত মজার কথা বলে, অন্য সবাই হেসে মাঠে গড়াগড়ি খায়, কিন্তু নাবান নির্লিপ্ত হয়ে বসে থাকে। মাঝে মাঝে অধীরের মনে হয় নাবানের লাভ ফাংশন আর হাসার ফাংশন মহান আল্লাহ তাআলা দেয়নি। তখন অধীর নিজেকে সান্ত্বনা দেয়,
থাক, বন্ধু আমার দেখতে তো মাশাল্লাহ কত গুণের অধিকারী, বাইক রাইডার, চ্যাম্পিয়ন, নিজের একটা ব্যবসা রয়েছে যা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে নাম উজ্জ্বল করছে। থাক, আল্লাহ তো সবাইকে সব দেয় না। তখন নিজের মনে অধীর আবার বলে ওঠে, যদি থাকে নসিবে বন্ধু একদিন প্রেমে পড়িয়া একা একা হাসিবে। নিলয় বেচারা একটু বেশি অপমানিত হলো যেন। অধীর স্পষ্টবাদী ছেলে, যা বলে ডিরেক্ট। নিলয় আর না দাঁড়িয়ে হুমকি স্বরে বলে ওঠে, ভাবিস না আমি আমার জায়গা থেকে সরে যাব, শেষ জেদটা দেখবি আমার হবে। আর তোর ক্ষমতার থেকে কিন্তু আমার ক্ষমতা কম নয়। আমার বাবা মন্ত্রী, ভুলে যাস না, আমি মন্ত্রী আজমির চৌধুরীর ছেলে। নিলয়ের উদ্দেশ্যে আবারও অধীর বলে ওঠে, দোল দোল দুলনি, মানুষ চিনতে শিখুনি, বাস খাবে যখনই, শিক্ষা হবে তখনই। না, আর এক মুহূর্তও দাঁড়ালো না নিলয়। নিলয় যেতে নাবান অধীরের দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলে ওঠে, তোর ফোন কই? কেন? দে ফোনটা দে। পকেট হাতড়ে ফোনটা নাবানের দিকে বাড়িয়ে দিতে গম্ভীর মুখে বলে ওঠে নাবান। যে ফোন দরকারের সময় কাজে লাগে না সেই ফোনের দরকার নেই। বেচারা অধীর না বুঝে হাসি মুখে ফোনটা দিতেই অধীরের ফোনটা হাতে নিয়ে পুকুরে ঢিল মারে নাবান। বেচারা অধীর ছুটে যায় ফোন উঠাতে, হুজুকের বসে ভুলেই বসেছে। নাবান লেকে ফোনটা ঢিল মেরে ফেলে দিয়েছে। কি আর, ঝপাস শব্দে পানিতে পড়ে অধীর। চারিদিকে ছেলে মেয়েরা ছুটে আসে দেখতে। এসে দেখে অধীর রাগিয়ে চোখে নাবানের দিকে চেয়ে আছে। তাদের বসতে বাকি নেই, আবার নাবানের রাগের শিকার হতে হয়েছে অধীরকে। তাদের খুনসুটি সবাই দেখে উপভোগ করে। দুজন দুই মেরুর, একজন প্রাণবন্ত আরেকজন গম্ভীর। অধীর যখন বুঝতে পারে হুজুকে সে পানিতে ঝাঁপ দিয়ে দিয়েছে, তখন কোমর পানিতে দাঁড়িয়ে কোমরে দুই হাত রেখে নাবানকে উদ্দেশ্য করে বলে ওঠে, এটা কি করলি তুই? শালা, আমার ফোনটাকে কেন হত্যা করলি? এর দায়ে তোর নামে আমি অ্যাডভোকেট কাজল খানের কাছে মামলা দিব। ছেলে মেয়েরা অধীরের কথা শুনে হাসে। মায়ের কাছে ছেলে নামে মামলা দিবে, তাও ফোনের জন্য? লাইক সিরিয়াস? বাইক স্টার্ট দিতে দিতে নাবান বলে ওঠে, যদি তোর বডি মেয়েদের চোখে ধর্ষণ না করাতে চাস তো জলদি আয়। ব্যাস, আর কে পায় অধীরকে। নিজের শরীর দু হাতে বুকে ঢেকে মেয়েদের উদ্দেশ্যে বলে, এই নির্লজ্জ শাকচুনিরা দূর হোক, আমি তোদের চোখে ধর্ষণ হতে চাই না, এটা আমার বউয়ের হক। বেচারা বউকে তখন কি জবাব দিব? তার থেকে বড় কথা, নজর লাগবে তোদের। আমায় আজ কিউটি পায় নজর টিকা দেয়নি। ও মাই গড বলে ছোট লাগায় নাবানের বাইকের পেছু। বেশি দৌড়াতে হয় না অধীরকে। বাইকের স্পিড স্লো হতেই অধীর লাফ দিয়ে উঠে পড়ে। চল না জানো, প্লিজ, 2 বছরের ব্যাপার, প্লিজ, আমি অনেক কষ্ট করে পাপাকে রাজি করিয়েছি। হিমালয়ের কোলে অবস্থিত নেপাল বিশ্বের প্রকৃত প্রেমীদের কাছে পর্যটনের এক আকর্ষণীয় জায়গা। ভক্তপুরের প্রাচীন আকর্ষণ। নেপালের পোখরা অঞ্চলের ধামপোস গ্রামটি অনন্যপূর্ণা। রেঞ্জের মনোমুগ্ধকর দৃশ্য, সংস্কৃতির অভিজ্ঞতা এবং শান্ত গ্রাম্য পরিবেশ। নেপালের এই শহরে গত 5 বছর ধরে এসেছে তারা রাশিয়া থেকে। মেহরিমা ইসলাম হেরা নামের মতো যেন সুন্দর মেয়েটা। শুধু সুন্দর বলে ভুল হবে, অত্যাধিক সুন্দর এই মেয়ে। রাশিয়ান দেশে জন্মগ্রহণ করার কারণে কি এই সৌন্দর্য, নাকি আল্লাহ তাকে এমন সৌন্দর্যের অধিকারী বানিয়েছে ভালোবেসে যত্ন করে? না, আল্লাহ তো তার একার না, আল্লাহ সৃষ্টি সব কিছুই সুন্দর, তার মধ্যে একজন সে। অধিক সৌন্দর্যের অধিকারী মেহরিমা ইসলাম হেরা। হেরার মা নেই, বাবা তার ব্যবসার কাজে দেশে দেশে ঘুরে। রুষারও মা নেই, তার বাবা ইতালি থাকে। হেরার বাবার সাথে খুব ভালো বন্ধুত্ব, তাই তো মা হারা 2 মেয়েকে একসাথে রাখে। মেয়েদের যখন যা লাগে তাই বলতে দেরি হয়, দিতে দেরি হয় না। অত্যাধিক ভালোবাসে মেয়েদের, তাই তো মেয়ের কথা রাখতে বাংলাদেশে যেতেও রাজি হয়ে যান জাওয়াত খান। রুষা মেয়েটাও অধিক মাত্রায় সুন্দরী। হেরার চুলগুলো কোমর অবধি, আর রুষার চুলগুলো বিদেশি স্টাইলে ছোট। দুজনই আগুন সুন্দরী বলা যায়। হেরা সারাদিন ঘুরঘুর করছে মেয়েটাকে রাজি করানোর জন্য, কিন্তু এই মেয়ে যা ভাব ধরেছে যেন বাংলাদেশ নামে কোনো দেশ আছে তা তার অজানা। হেরার তো মন চাচ্ছে থাপ্পড় দিয়ে গালে ব্লাশন ফুটিয়ে তুলতে, কিন্তু না, এই মেয়ের কাছে সব। সে রাজি তো বাংলাদেশ কনফার্ম হবে যাওয়ার তার জন্য। তার গানের গলা বরাবরই ভালো। সে চায় বাংলা গান, নাট্যশিল্প এগুলো খুব ভালো করে শিখতে, কিন্তু বিদেশে তা হবে না। তাই তো এত তোড়জোড় তার। তোর এই নেপাল শহর ছেড়ে কোন দুঃখে বাংলাদেশে যেতে মন চাচ্ছে? তার থেকে বড় কথা, বাংলাদেশ আমাদের জন্য অভিশাপ, ভুলে গেলি? না, ভুলিনি, এর জন্য তো যাওয়া।
কথাখানা মনে মনে বলে ওঠে মেহরিমা ইসলাম হেরা। রুষা এবার সন্দেহভাজন চোখে তাকায়। কি ব্যাপার বলতো? তুই নাট্যশিল্পকলা নিয়ে পড়েছিস, ভালো কথা। এখানেও তো কত ভার্সিটি আছে, এমনকি আঙ্কেলও বলেছে তোকে অন্য দেশে যেতে, কিন্তু তুই ঘুরে ফিরে বাংলাদেশে কেন? কাহিনী কি মামা? শোন, মনের মধ্যে কূটনীতি কিছু চললে ফটাফট বলে ফেল। রুষার কথার পৃষ্ঠে হেরা বলে ওঠে, ছি রুষা, তুই এত দিনে আমায় এই চিনলি? এই জীবন রেখে কী লাভ আমার? যা, আজ থেকে আমি আমার রাস্তায়, তুই তোর রাস্তায় চলবি। যেখানে বিশ্বাস নেই সেখানে থেকে কী লাভ? হইছে নাটকবাজ মহিলা, নাট্যকার হইতে পারবি তুই, আর পড়াশোনাও তো এই সাবজেক্ট নিয়ে। আমি কিছু বললেই এগুলো কথা বলিস। তোর মতো সারাদিন তো উপন্যাসের নায়কদের উপর ক্রাশ খাই না, যাদের কোনো অস্তিত্ব নেই, তাদের নিয়ে সকাল সন্ধ্যা ভাবিস। ছে, ছোট লোকি ব্যাপার স্যাপার। হেরার কথায় তরাত গতিতে রুষা বলে ওঠে, এই তুই উপন্যাসের নায়কদের ডায়লগ একদম ভুলবি না, আমার হিরোর ডায়লগ বলবি না, কপিবাজ মহিলা। এবার হেরা বেশ রেগে যায়, খাটির উপর পা ভাঁজ করে বসে চোখ ছোট ছোট করে বলে ওঠে, এই লুচ্চা মহিলা, আমি খাই তোর উপন্যাসের নায়করাও খায়, আমি গাড়ি দিয়ে চলি তারাও চলে, আমি কথা বলি তারাও কথা বলে। আরে মহিলা, ক খ গ অ থেকে ও এর ভিতরে যা শব্দ গঠন হবে তাই কি কপি নাকি? তাহলে তাদের উগান্ডা দেশের ভাষা ব্যবহার করতে বলিস। তোর উপন্যাসের নায়ক ভাগ্য ভালো হাগে না, তা না হলে বলতে আমি ওইটারও কপি করি। গেট আউট। এই আবার আউট বললি কেন? রিড জন্স তো আউট বলে না, আর সহ্য করা যায় না। এই মেয়েটার স্বভাব এমনই। কে জানি বলেছে অল্প বয়সী যুবক যুবতীদের মাথা নষ্ট করা একমাত্র মাধ্যম উপন্যাস পড়া। সে একদম ঠিক কথাই বলেছে। প্রমাণ সহিত তার একমাত্র জানে জিগার দোস্ত রুষা শিকদার তো আছি। মেয়েটা এত উপন্যাস পড়ে, এর জন্য তো কোনো ছেলেদের পছন্দ হয় না। আরে ভাই, ওটা তো নিজে লিখে একটা ক্যারেক্টার তৈরি করে, আর বাস্তবতা তো আলাদা। এই পাগল মেয়েকে তা কে বোঝাবে? হেরা রাগি চোখে তাকিয়ে মোনাজাতের মতো করে বলে ওঠে, হোমর আল্লাহ গো, এই ডায়লগগুলো পৃথিবীর বুক থেকে মুছে ফেলো, দয়া করে রহম করো আল্লাহ। রুষা ও হেরা বাংলাদেশে এসেছে আজ 1 সপ্তাহ। এর মধ্যে তাদের ভর্তির সকল রকম ফর্মালিটি পূরণ করা হয়েছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আধা ঘন্টা দূরত্বে ফ্ল্যাট নিয়েছে। রুষা বেচারি তো নখ কাটছে আর রুমে পায়চারি করছে। ফ্ল্যাট থাকতে তারা হলে উঠতে যাবে কেন? এমনি এক আপুর কাছ থেকে শুনেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট পাওয়া খুব টাফ। কেউ শাহবাগ থেকেও হলে সিট পায়, আবার কেউ পঞ্চগড় থেকে এসেও সিট পায় না। হল পলিটিক্স খুবই ভয়াবহ। বড় আপুদের জামা কাপড় ধোয়া, রান্না করা, তাদের মালামাল এনে দেওয়া, এভাবে টানা কয়েক মাস কাজ করার পর আপুদের মন জয় করে হয়তো একটা লিগেল সিট পাবেন, আর তা না হলে গণরুমে অসহ্য কষ্ট সহ্য করতে হবে। আমি জানি না আপনি কি করেন। আপনি যদি ঢাবিতে সত্যি ভর্তির ইচ্ছা প্রকাশ করেন, তাহলে আপনার জন্য একটা উপায় আছে। প্রথমে আপনার ঢাবির পরিচিত কোনো বড় ভাই বা বোনের কাছে বিষয়টি বলবেন। এরপরে যখন হলে উঠবেন, তখন ওই হলের বড় আপুদের সাথে ভালো সম্পর্ক রাখবেন। রোকেয়া, কুয়েত মৈত্রী, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা, মুজিব হলে খুব ভয়াবহ রাজনীতি, আর শামসুন্নাহার হল, সুফিয়া কামাল হলে রাজনীতির কিছুটা কম। মোদ্দা কথা, আপনি যদি ঢাকার স্থানীয় হন, তাহলে সবাই আপনাকে পরামর্শ দিবে হলে না উঠতে, কারণ দেশের অনেক দূর দূরান্ত থেকে মেয়েরা এসে গণরুমে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে। মানবিক দিক বিবেচনায় আপনি হলে উঠতে খুব বেগ পেতে হবে, আর আপনার অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয়, তাহলে হয়তো গণরুমে উঠতে পারেন। তবে সেখানে কষ্ট এবং বড় আপুদের নির্যাতন সহ্য করার মানসিক প্রস্তুতি নিতে হবে। 25-40 জন পর্যন্ত ছাত্র ছাত্রী থাকে। ছেলে মেয়ে উভয়দের এরকম ভোগান্তি পোহাতে হয়। গণরুমে কোনো খাট নেই, ফ্লোরের উপর একটির পর একটি তোষক পেতে ছাত্র ছাত্রীরা শুয়ে থাকে। শোয়ার ব্যবস্থা ইঞ্চিখানেক দূরত্ব হওয়াতে রাতে প্রচুর গরম লাগে, তাই মাঝে মাঝে হলের ছাদে ছাত্র ছাত্রীরা গিয়ে ঘুমায়। গণরুমগুলোতে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস, বই, ব্যাগ, পোশাক ইত্যাদি রাখার ব্যবস্থা নেই, তাই অনেক সময় প্রয়োজনীয় অনেক জিনিস চুরি হয়ে যায় বা হারিয়ে যায়। ঘিঞ্চি হয়, মশারিও অনেকাংশে ব্যবহার করার জায়গা থাকে না, তাই রাতভর মশার কামড়ে ঘুমাতে পারে না ছাত্র ছাত্রীরা। এর উপর বাড়তি হিসেবে আছে ছারপোকা। অনেকে তাই না ঘুমিয়ে ঘরের জানালা দিয়ে অপেক্ষা করে রাত পোহানোর। রাতে ঘুম সকালে পূরণ করার ব্যর্থ চেষ্টা থাকে তাদের। বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা আগামীর ভবিষ্যৎ, তাই গণরুমে বসবাসকারী এই ছাত্র
বসবাসের কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিলে তাদের সামনে দিনের পথ চলা সহজ হবে, কিন্তু তারা এদিকে লক্ষ্য করে না। দায়িত্ব দিয়ে রাখে রাজনীতি দলের লিডারদের উপর। রুষা এক লাফে খাটের উপর বসে কাঁদো কাঁদো গলায় বলে, মামা আমি যাবো না, এত সুন্দর জীবন আমার, আমি কেন ছারপোকার কামড় আর ওই বেডিকেও কাজ করতে যাবো? তোর শোক থাকলে বল, আমার যা কাপড় আছে সব আমি তোরে দিমু পরিষ্কার করতে, দরকার পড়লে ভাড়া করে এনে দিমু, তাও আমি ওই ক্যাম্পাসে যাবো না। কাঁদো কাঁদো মুখ করে বলে কথাটা রুষা। হেরা মনে মনে বলে, এই মেয়ে এত কথা বলে, কই হেরাও তো বকবক করে, তাই বলে এত ওভার না। না, বাংলাদেশ যখন এসেছে তখন পাবনা থেকে এই রোশন রানীকে ঘুরিয়ে আনতে হবে। পাগলের সাথে দেখা করে যদি একটু পাগলামি বন্ধ হয়। হেরা নিজের কাপড় ভাঁজ করতে করতে বলে ওঠে, শোন রোশন রানী, জানিস সামনে না বই মেলা হবে কিছুদিন পর, যাবি? বই মেলার কথা শুনে মেয়েটা সব ভুলে হেরার সাথে ঘেসে বসে হাস্যমুখ নিয়ে বলে ওঠে, সত্যি বলছিস? এই বাকি বল না, কপি নিয়ে যাবি? নিয়ে যেতে পারি, কিন্তু আমার কথা সব শুনতে হবে। এসেছি এনজয় করতে, তাই যদি না করতে পারি তাহলে এসে লাভ কি? হেরা থেমে আবার বলতে থাকে, আরে আমি থাকতে কিচ্ছু হবে না তোর, আমরা ঝামেলায় জড়াবো না, জাস্ট সাধারণ স্টুডেন্টদের মতো চলবো। হেরা যা মেয়ে তার রুষার থেকে কে ভালো জানে, তাই তো এত ভয়। শান্ত মাথায় সব বোঝায় হেরা তার রোশন রানীকে। মেয়েটাও বুঝে, সত্যি বলতে বাংলাদেশের কালচার তার খুব ভালো লাগে, আর নাট্য শিল্পকলা তো সব দেশ থেকে এগিয়ে আছে, তাই তো এখানে আসা তার। কিন্তু তারা যে বাহিরের দেশ থেকে এসেছে তা গোপন রেখেছে সবার কাছে। বাংলাদেশের মানুষ একটু অন্যরকম। কিছু মানুষ আছে টাকা পয়সা দেখলে পিছন পিছন ঘুরে, তো কিছু মানুষ আছে নিচু ক্লাসের মানুষ, এর সাথে খারাপ বিহেভ করে। তাই তো তারা জানাতে চায় না তারা আসলে কি সোসাইটি থেকে বিলং করে। এদিকে অ্যাডভোকেট MLA কাজল অধীরের রুমে এসে তার জ্বর চেক করছে। নাভানকে পাঠিয়েছে মেডিসিন আনতে। নাভানও গম্ভীর মুখ করে চলে গেছে মেডিসিন আনতে। রাত তখন 11টার কাটায়। জ্বরের ঘরে ছেলেটা কেমন করছে। কাজল ছেলের কপালে চুমু খেয়ে মাথায় জলপট্টি দিতে থাকে। বিড়বিড় করে অধীর বলে ওঠে, কিউটি পাই, তোমার ছেলে আমার এই অবস্থার জন্য দায়ী। তোমার ছেলের জন্য আমার ফোনটা ইন্তেকাল করেছে। তোমার ছেলের জন্য ওই শাকচুন্নিরা আমার বডিতে মুখ লাগিয়েছে, যার জন্য আমার শরীর ব্যথা করছে। তোমার ওই প্যাঁচা মুখো ছেলের মুখে কি জন্মের সময় মধু দাওনি? কিউটি পাই, দাম কি বেশি দেখে কিনতে পারোনি? তুমি কি আগে গরিব ছিলে? ছেলের এমন দুষ্ট কথায় কাজল মনে হয় মজা পাচ্ছে। এই ছেলেটাই তো তার হাসির কারণ। নাভান তো কথাই বলে না ঠিক মতো, যা বলবেন তিনি সব শুনবে, কিন্তু গম্ভীর মুখে। আরে একটু হাসলে কি এমন হয়? 10 বছর বয়স থেকে ছেলেটার মুখে আজ অব্দি হাসি দেখতে পায়নি কাজল। ভাবনার মাঝে নাভান মায়ের হাতে মেডিসিন ধরিয়ে দিয়ে বলে, তুমি যাও রুমে, আমি আছি। ছেলের কথায় কাজল ছেলের মুখপানে তাকায়। ইস, ছেলেটা কি যে সুন্দর হয়েছে, একবার চোখ রাখলে চোখ ফেরাতে মন চায় না। তার কলিজা এই ছেলে। এই ছেলের কিছু হলে সে বাঁচবে না। এই ছেলেই যে তার দুনিয়া। ইদানিং ছেলেটার গম্ভীর ভাবটা বেশি দেখা যায়। আগের থেকে কি ছেলেটা আরো সুন্দর হয়েছে? হয়েছে। এই যে এখন ছেলেটার কেমন মুখে হালকা দাড়ি রেখেছে, তাই তো আরো ভয়ঙ্কর সুন্দর লাগছে। মাঝে মাঝে ভাবে, কত মেয়ে পাগল জানে তার ছেলের বউ হবার জন্য। ছেলের হাত নিয়ে আঙ্গুলে দাঁতের কামড় দেয় কাজল। শব্দ করে চুমু খায় ছেলের কপালে। আমার আব্বাজান, আমার কলিজা। এবার অধীর বেশ রেগে যায়। ক্ষিপ্ত গলায় বলে, কিউটি ভাই, এত দামি জিনিস ওরে দিলা কেন? আমি কলিজা হমু। ছেলের কথায় কাজল হাস্য মুখে বলে ওঠে, আচ্ছা, একজন ফুসফুস একজন কলিজা হয়েছে, নে এবার মেডিসিন খা। নাটকবাজ পুরুষ। কথাখানা বিড়বিড় করে বললেও অধীর শুনে ফেলেছে। তার কান অবধি কথাখানা যায়নি ঠিকই, কিন্তু অধীর নাভানে ঠোঁট নাড়াতে বুঝে ফেলেছে সে কি বলেছে। শুধু কি ঠোঁট নাড়ানো, সে তো নাভানের ইশারা দিলে সব বুঝে ফেলে। ছেলেদের খাবার খাইয়ে কাজল নিজের রুমে চলে যায়, আর নাভান অধীরের পাশে বসে থাকে। ছেলেটার শরীর মেয়েদের মধ্যে থেকে নাজুক, একটু শরীরে বৃষ্টির ফোঁটাও পড়তে পারে না। জ্বর ঠান্ডার সাথে সাথে এসে পড়ে। নাভান মনে মনে কয়েকটা গালি দেয়। সামান্য একটা ফোনের জন্য পানিতে ঝাঁপ, লাইক পানিতে। তখন মেয়েদের কথা না বললে হয়তো এই ছেলে পানিতেই দাঁড়িয়ে বকবক করে যেত। মাঝে মাঝে নাভান ভাবে, এই ছেলে একটা আহাম্মক। আহাম্মকি
শুধু বকবক করে আর দাঁত কেলাতে জানে, আর কিছুই শিখাতে পারেনি এই ছেলেকে। নাবান বেলকুনিতে গিয়ে গিটারে হাত দেয়, চোখ বন্ধ করে একটা স্যাড টিউন সুর তোলে, যেই সুর কাউকে অনুভব করে। বাবা তোমায় ছাড়া আর দেয় না সারা, আমি দিশে হারা পলকে। আজ সকালটা একটু অন্যরকম। গত 7 দিন ধরে সূর্য মামার দেখা পাওয়া যাচ্ছে না। আজ কেমন ঝিলিক দিয়ে রোদ উঠেছে। ঢাকার কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে। রিক্সা করে দুই বান্ধবী কলেজ ক্যাম্পাস এরিয়া যাচ্ছে। রুষার হাত চেপে ধরে আছে। হেরা যতই নিজেকে সাহসী প্রমাণ করাক, আসলে সেও ভীতু, কিন্তু উচিত কথার জবাব দিতে ভীতু না একেবারে। রুষা হেরার কথা মতো স্কার্ট আর টি শার্ট পরেছে। দুজনেই সেম, কিন্তু কালার ভিন্ন। বেচারি রুষার কপালে কি আছে তা একমাত্র উপর আল্লাহ জানে। এই স্কার্টটা সে পরতে কমফোর্ট ফিল করে না। সে তো জিন্স আর লং কুর্তি পরতে কমফোর্ট। সামনে হাওয়াই মিঠাই দেখে ছুট লাগায় রুষা। বেচারি হেরা মহা বিপদে। এই মেয়ে তো তাকে পাখি বলে, আর এই মেয়ে পাখির মতো ফুরুত ফারুত উড়ে যায়। তারও বাচ্চা মন, দুজনই সমবয়সী। আর বাংলাদেশে এসে এসব দেখে তার তো ইচ্ছে করছে ছুটে এটা সেটা কিনতে খেতে, কিন্তু না, তাহলে মানুষ কি বলবে। তাই তো খুব কষ্টে নিজের ইচ্ছেগুলো দমিয়ে রেখেছে। নেপালে অনেক সুন্দর জায়গা আছে, কিন্তু অনেক রিক্সি জায়গা, তাই তো তারা তেমন বের হতো না। তাছাড়া এসব হাওয়াই মিঠাই রাস্তার সাইডে পাওয়া যায় না। এই যে উপরে কৃষ্ণচূড়া ফুলের সমারোহ, বাগান বিলাসের সমারোহ, পাশে লেক, আর রাস্তা পাকা, কি সুন্দর ফুল পরে রাস্তায় বিছিয়ে রয়েছে। হেরার তো মনে হচ্ছে সে ভিন্ন এক জগতে এসেছে। দুই বান্ধবী কম, বোন বেশি যুবতী চেটে পুটে খেয়ে মুখ লাল করে ফেলেছে। ক্যাম্পাসে ঢুকতেই সবাই হা হয়ে তাকিয়ে আছে দুই রমণীর দিকে। এই পাখি, আমার মুখে কি দাড়ি টাড়ি গজিয়েছে? দেখ কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সবাই আমাদের দিকে। রুষার কথায় চারিদিকে তাকিয়ে হেরাও থতমত খেয়ে যায়। সত্যি সবাই তাকিয়ে আছে, তার কারণ কি বুঝতে পারে না দুই রমণী। হেরার হাত কেমন চটচটে হয়ে গেছে। চারিদিক ঘুরে পানির কল পেতেই তার কাছে যায় হাত ধুতে। হাত ধুয়ে যেই পিছন ফিরতে যায়, তখনই ধপ্পাস। আরে আরে, কি ভাবছেন? নায়কের সাথে ধাক্কা লেগেছে? আরে ভাই, এটা গল্প নয়, এটা বাস্তব। ধাক্কা লেগেছে ঠিকই, পড়েছে ঠিকই, কিন্তু কার সাথে আর কে বা কার উপর পড়েছে এমন কাহিনী ঘটেছে বলে সে তার কল্পনায় ডুব দেয়। চোখ বন্ধ করে বিড়বিড় করে বলে ওঠে রুষা, হেরা পাখি, হেরা পাখি রে, আমার হিরো পেয়ে গেছি মনে হয়। এবার উঠে আমায় দিবি এক থাপ্পড়, এক থাপ্পড়ে প্রেম। উফ, হাউ রোমান্টিক। পাখি, আমার লজ্জা লাগছে, আমি তাকাতে পারছি না। আবার এই মেয়ে আবার কল্পনার জগতে হারিয়ে গেছে। এদিকে দুই মেয়ের উপর চাপা পড়ে তার কোমরের হাড্ডি গুড়া গুড়া হয়ে যাওয়ার অবস্থা। রুষা উপরের ব্যক্তির বক্ষতলে হাত দিতেই লাফ দিয়ে উঠে যায় উপরে মেয়েটি। বুকে থুতু দিয়ে হাঁপাতে থাকে। আর একটু হলে তার ইজ্জত ভ্রষ্ট হয়ে যেত। ভাগ্যিস এটা মেয়ে। বেচারি রুষা তো বেকল মার্কা হাসি দেয় কল্পনার জগৎ থেকে বের হয়ে হেরার ধমকে। রুষার বাচ্চা, থাপড়িয়ে তোর গালে ব্লাশন স্টিকার লাগিয়ে দিব, উঠ বলছি। এবার দাঁড়িয়ে থাকা মেয়েটি ঘুরে গিয়ে হেরাকে তুলে দাঁড় করায়, কিন্তু রুষাকে তুলে না। বেচারি বেশ ভয় পেয়েছে, তা তার মুখবয়ব দেখেই বোঝা যাচ্ছে। হেরা মেয়েটিকে ধন্যবাদ দেয়। ধন্যবাদ তোমায়। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? মেয়েটি মায়া ভরা চোখে তাদের দিকে জ্যাব জ্যাব করে তাকিয়ে আছে। কিছু না বলতে দেখে হেরা আবার বলে, এই ভাবুক রানী, কই হারিয়ে গেলে? রুষার কথায় দেন ভাগে মেয়েটির ছোট ছোট চোখ করে তাকিয়ে থাকে তার দিকে। ছোট গলায় বলে ওঠে, আমার নাম সুবর্ণা রোজ। মিষ্টি হাসি দিয়ে হেরা বলে ওঠে, বাহ, সত্যি তুমি আস্ত একটা গোলাপ। আমার নাম মেহরিমা ইসলাম হেরা। হেরা রুষাকে পরিচয় করাতে যাবে, তার আগেই কথার ফোড়ন কেটে রুষা বলে ওঠে, আমি সঞ্জনা মেহরিন রুষা। ও আমার বোন বেশি, বেশি কম। রুষা হাত বাড়াতে রোজ নামের মেয়েটি 2 কদম পিছিয়ে যায়। যা দেখে হেরা ম্লান হাসে। আর রুষা তীক্ষ্ণ চোখে মেয়েটির দিকে তাকিয়ে পটপট করে বলে ওঠে, আরে বই, আমি মাইয়া মানুষ, ছেলে মানুষ না যে প্রথম দেখাতে প্রেম হয়ে যাবে, হাত ধরাতে চুমু খেতে চাইবো। নাও মোলাকাত করো। রোজ নাক মুখ কুচকে বলে ওঠে, তোমার হাত এমনি বেশি চলে, একটুর জন্য না। লজ্জায় মেয়েটি বলতে পারলো না। রুষা বিরক্ত চোখে তাকিয়ে বলে, আরে সবকিছু ঠিক ছিল, ভার্সিটি প্রথম দিন আসলাম ভালো কথা, ধাক্কাও খেলাম ভালো কথা, কিন্তু হিরোর জায়গায় হিরোইন আলো কেমনে? ছোট লোকি ব্যাপার হয়ে গেল আমার সাথে। না, এটা মানতে পারছি না।
সবাই আমার সিনারি দেখে ফেলেছে, কিন্তু আমি পারলাম না কারো সিনারি দেখতে। হেরা দাঁতে দাঁত পিষে দেয় এক লাথি রুষার পায়ে। ও জায়ান কৃতিক গো, ও হৃদ গো, তোমার ভালোবাসাকে আঘাত করেছে গো। চুপ রসুন রানী, আর একটা কথা বললে থাপড়িয়ে ব্লাশনি স্টিকার লাগামো তোর টসটসা গালে। রুষা গালে 2 হাত দিয়ে না বোঝায়। হেরা যে বেশ রেগে গেছে তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। কখন সত্যি গালে ব্লাশনি স্টিকার লাগিয়ে দিবে তার থেকে ভালো চুপ থাকা। হেরা রোজের সাথে সরি বলে। বেচারি বেশ ভয় পেয়েছে, তা তার মুখবয়ব দেখেই বোঝা যাচ্ছে। হেরা মেয়েটিকে ধন্যবাদ দেয়। ধন্যবাদ তোমায়। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? মেয়েটি মায়া ভরা চোখে তাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কিছু না বলতে দেখে হেরা আবার বলে, এই ভাবুক রানী, কই হারিয়ে গেলে? রুষার কথায় ধ্যানভাগী মেয়েটির ছোট ছোট চোখ করে তাকিয়ে থাকে তার দিকে। ছোট গলায় বলে ওঠে, আমার নাম সুবর্ণা রোজ। মিষ্টি হাসি দিয়ে হেরা বলে ওঠে, বাহ, সত্যি তুমি আস্ত একটা গোলাপ। আমার নাম মেহরিমা ইসলাম হেরা। হেরা রুষাকে পরিচয় করাতে যাবে তার আগেই কথার ফোড়ন কেটে রুষা বলে ওঠে, আমি সঞ্জনা মেহরিন রুষা। ও আমার বোন বেশি, বেশি কম। রুষা হাত বাড়াতে রোজ নামের মেয়েটি 2 কদম পিছিয়ে যায়, যা দেখে হেরা ম্লান হাসে। আর রুষা তীক্ষ্ণ চোখে মেয়েটির দিকে তাকিয়ে পটপট করে বলে ওঠে, আরে বই, আমি মাইয়া মানুষ, ছেলে মানুষ না যে প্রথম দেখাতে প্রেম হয়ে যাবে, হাত ধরাতে চুমু খেতে চাইবো। নাও মোলাকাত করো। রোজ নাক মুখ কুচকে বলে ওঠে, তোমার হাত এমনি বেশি চলে, একটুর জন্য না। লজ্জায় মেয়েটি বলতে পারলো না। রুষা বিরক্ত চোখে তাকিয়ে বলে, আরে সবকিছু ঠিক ছিল, ভার্সিটি প্রথম দিন আসলাম ভালো কথা, ধাক্কাও খেলাম ভালো কথা, কিন্তু হিরোর জায়গায় হিরোইন আলো কেমনে? ছোট লোকি ব্যাপার হয়ে গেল আমার সাথে। না, এটা মানতে পারছি না। সবাই আমার সিনারি দেখে ফেলেছে, কিন্তু আমি পারলাম না কারো সিনারি দেখতে। হেরা দাঁতে দাঁত পিষে দেয় এক লাথি রুষার পায়ে। ও জায়ান কৃতিক গো, ও হৃদ গো, তোমার ভালোবাসাকে আঘাত করেছে গো। চুপ রসুন রানী, আর একটা কথা বললে থাপড়িয়ে ব্লাশনি স্টিকার লাগামো তোর টসটসা গালে। রুষা গালে 2 হাত দিয়ে না বোঝায়। হেরা যে বেশ রেগে গেছে তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। কখন সত্যি গালে ব্লাশনি স্টিকার লাগিয়ে দিবে তার থেকে ভালো চুপ থাকা। হেরা রোজের কাছে সরি বলে। মেয়েটি সরি অ্যাকসেপ্ট করে, করবেই না কেন? হেরা কত সুন্দর করে বাচ্চা বাচ্চা ফেস করে সরি বলেছে। রোজ মনে হয় বাংলাদেশে এই প্রথম এত রিয়েল সুন্দরী দেখতে পেয়েছে। রুষা মেয়েটি আর হেরা মেয়েটি হাইটে 5 ফুট 3, সেও তাদের মতোই লম্বা। রোজ হেরার সাথে কথা বলছে আর তাদের পরখ করছে। হেরা মেয়েটা অত্যাধিক সুন্দরী। চোখগুলোতে কি মেয়েটার লেন্স পড়েছে? মনে হচ্ছে অত্যাধিক কালো। নাকি মেয়েটার চোখই অত্যাধিক কালো লাগছে। পাপড়িগুলো লম্বা লম্বা, একেবারে কিউট। ঠোঁটের এক সাইডে একটা কালো কুচকুচে তিল, আর থুতনি কেমন কাঁচা থাকায় মারাত্মক কিউট ও মায়াবী লাগছে। রুষা মেয়েটিও সুন্দর। মেয়েটার গালগুলো আপেলের মতো, তারও ঠোঁটের উপরে একটা তিল রয়েছে। এমা, রোজেরও তো তিল রয়েছে। রোজের তো জায়গায় অজায়গায় তিল রয়েছে। সে কি তাহলে তার তিলওয়ালা বান্ধবী পেয়ে গেছে? রোজ মেয়েটি যখন ক্লাস 9-এ ছিল তখন থেকে বলতো ভার্সিটিতে উঠে নতুন ফ্রেন্ড বানালে তার মতো দেখে বানাবে, যাদের মনে থাকবে না অহংকার, থাকবে না হিংসা, যারা হাঁটলে মনে হবে একটা গ্যাং যাচ্ছে। আর দেখতে প্রায় একই রকম, হাইটে, চালন চলন। রোজের ভাবনার মাঝে হেরা বলে ওঠে, তুমি কোন ইয়ার? হেরার উত্তরে মেয়েটি বলে ওঠে, অনার্স ফার্স্ট ইয়ার। হেরা খুশি হয়ে বলে ওঠে, আমরাও। বাহ, খুব ভালো হয়েছে। তুমি কি হলে থাকো? না, আমি এসেছি হল খুঁজতে। এই মুহূর্তে দুজনের মুখখানা একই রকম হয়ে গেছে। সত্যি? আমরাও এসেছি, যাক ভালো হলো। তুমি কি আমাদের ফ্রেন্ড হবে? লাইক একেবারে জানে জিগার ফ্রেন্ড কম বোন বেশি টাইপ। রোজ এবার 2 কদম এগিয়ে গিয়ে হেরার কাছে বলতে থাকে, হতে পারি, একেবারে পারফেক্ট আছো তোমরা, কিন্তু ওই রসুন রানীর হাত সামলিয়ে রাখতে বলবে। এইবার হেরা আর রোজ অট্ট হাসিতে ফেটে পড়ে। বেচারি রোষা তো বুঝল না তার হাতের নামে কলঙ্কে এঁটে দিয়েছে এই মেয়ে। অবশ্য তাতে তার কি, তখন সে তাদের কথার পৃষ্ঠে বলে উঠত, থাক না 2-1টা কলঙ্ক, আমির হাওলাদের ডায়লগ বলে চালিয়ে দিত। এমএলএ বা বিধায়কের প্রধান কাজ হলো তাদের নির্বাচনী এলাকার জনগণের প্রতিনিধি করা, আইন প্রণয়ের অংশ নেওয়া, রাজ্য সরকারের নীতি নির্ধারণে ভূমিকা রাখা এবং স্থানীয় উন্নয়নের জন্য সরকারের কাছে দাবি উপস্থাপন ও তা বাস্তবায়নে সহায়তা করা।
তারা আইনসভায় বিতর্ক করেন, বাজেট অনুমোদন দেন, সরকারি কাজ তদারকি করেন এবং নিজেদের এলাকার মানুষের সমস্যা সমাধানের সচেষ্টায় থাকেন, যা একটি গণতান্ত্রিক ব্যবস্থার অপরিহার্য অংশ। অ্যাডভোকেট কাজল আজ একজন নেত্রী, সে জনগণের পছন্দের ব্যক্তি, সবাই আজ তাকে সম্মান দেয়। তার থেকে বড় কথা, যখন সে রাস্তা দিয়ে যায় তখন অনেকে বলে, ওই যে দেখ শেহতাজ খান নাবানের মা যাচ্ছে। ছেলেটা যেমন ভালো মনের মানুষ, তেমন মাডাও হইছে এক্কেরে খাঁটি সোনা। যেমন রূপ তাদের তেমন গুণ। ইস, কি যে শান্তি লাগে তখন কাজলের। সে সার্থক নারী। একটা মায়ের জন্য এই শব্দগুলো যে কত দামি তা একজন মা জানে। ইস, সে যদি পারতো সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে, ওই মানুষদের সাথে চলাফেরা করতে, তাহলে কতই না ভালো হতো। কিন্তু না, সে এখন চাইলেও ওইগুলো পারবে না করতে। গুরুজনদের বাণী ছিল, একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে, কখনো তার পরিবারের কাছে, কখনো তার প্রিয় মানুষটার কাছে, আবার কখনো তার ইচ্ছের কাছে। মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো চলতে পারে না, তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে। সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে, অবহেলা, অপমান, লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে। আসলে সবাই তো মেয়েদেরকে নিজের সুবিধা মতো ব্যবহার করে যায়। মেয়েরা যার কথা মতো চলে তার কাছে সে অনেক ভালো। হ্যাঁ ভাই, এটাই মেয়েদের জীবন। কিন্তু কিছু মেয়ে আছে তার বিপরীত। তার মধ্যে কাজল নামের মহিলাটি রয়েছে, যার নিজের আত্মসম্মান সবার আগে। যেখানে সে নিজেকে একজন সম্মানযোগ্য ব্যক্তি বিবেচনা করে, নিজের সীমা নির্ধারণ করতে পারে, না বলতে শেখে এবং সমাজে বৈষম্যমূলক ধারণাগুলোকে চ্যালেঞ্জ জানায়, যা তাকে আত্মনির্ভরশীল ও আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। নারীর পরিবর্তন ভয়ঙ্কর যদি সে সঠিক পথে চলতে পারে, তার মন মানসিকতা পবিত্র থাকে। আজ একটা বৈঠকে তাকে সম্মান জানানো হয়েছে, তাই তো দুই ছেলেকে নিয়ে সে সেখানটায় গিয়েছিল। ইউ বাস্টার্ড, হাউ ডেয়ার ইউ সে filthy things about my mother. I will rip out your tongue and throw it to the dogs. লোকটির বাজে কথাগুলো শুনে রাগে তরতর করে কাঁপছে নাভান। উপরের কথাগুলো রাগে বলে ওঠে সে। লোকটি নিজের গলায় হাত দিয়ে বলে ওঠে, আমার কথা বন্ধ করলেও সবার কথা তুমি বন্ধ করবে কেমন কইরা? তোমার মায়ের যা রূপ, তাতে আরো 5-6টা বিয়া দেওন যাইব। জোয়ান পোলা আছে ঘরে, স্বামী নাই, আবার বিয়াও বহে না কেন? সবাই তো এইটাই কয়। লোকটির ইঙ্গিত বুঝে নাভান। মায়ের নামে এমন কুরুচিপূর্ণ কথা শুনে লোকটাকে ইচ্ছে মতো মেরে রক্তাক্ত করে ফেলে। ইউ হ্যাভেন্ট গ্রোন উইংস অফ ডেথ ইয়েট, বাট ইউর টিকেট ইজ কনফার্মড বলে একটা কল লাগায়। ব্যাস কিছু মুহূর্তেই একটি গাড়ি এসে তুলে নিয়ে যায় কজন মুখোশধারী লোক মিলে লোকটিকে। রাগে গাড়ি ফুল স্পিডে বাড়িয়ে শব্দ করে সাই সাই করে চলে যায় চোখের পলকে নাভান। ছেলের কাছে যদি কেউ তার মায়ের নামে বাজে কথা বলে, তখন সাধারণত তার অনুভূতিগুলো খুব গভীরভাবে আঘাতপ্রাপ্ত হয়, অসম্মানিত ও অপমানিত লাগে। কারণ মা শুধু একজন মানুষ না, ছেলের কাছে তিনি সম্মান, ভালোবাসা আর আত্মার জায়গা। ভেতরে ভেতরে প্রচন্ড রাগ জমে ওঠে। অনেক সময় সেই রাগ মুখে প্রকাশ পায় না, কিন্তু বুকের ভেতর আগুনের মতো জ্বলে কষ্ট ও মানসিক ব্যথার কারণ হয়। কথাগুলো শুধু কানে না, সরাসরি হৃদয়ে গিয়ে লাগে। নিজেকে অসহায় মনে হয় তখন, বিশেষ করে যদি সে তখন কিছু বলতে বা করতে না পারে। প্রতিশোধ বা প্রতিবাদের ইচ্ছে জাগে, কারণ মায়ের অপমান মানে নিজের অস্তিত্বকেই অপমান করা। বাংলা সংস্কৃতিতে মা হলো সবচেয়ে পবিত্র ও সম্মানিত সম্পর্ক। তাই মায়ের নামে বাজে কথা শোনা ছেলের কাছে শুধু অপমান নয়, এটা তার আত্মসম্মানে সরাসরি আঘাত করে। কিন্তু নাভান যে প্রতিবাদ করে এসেছে, ভয়ানক শাস্তিও দিয়েছে, তারপরও তার বুকের আগুন নিভছে না কেন? গাজীপুর জেলার মধ্যে সবচেয়ে শুনশান নীরব জায়গার মধ্যে অন্যতম হলো ভাওয়াল গাজীপুর। শত শত মানুষের কোলাহল পেরিয়ে যান্ত্রিক রাস্তা পেরিয়ে 2 ঘন্টা ধরে নিজের বাংলো বাড়ির বেলকনিতে বসে আছে নাভান। যখন বেশি মন খারাপ হয় তখন সে এই নিরিবিলি জায়গায় এসে সময় কাটায়। আজও তার ব্যতিক্রম হয়নি। গিটার হাতে নিয়ে আবারও সুর তোলে। বাবা তোমায় ছাড়া আরে দেয় না সারা, আমি দিশে হারা পলকেই। অধীর, তুমি উঠবে না? ক্লাস শুরু হয়ে যাবে।
সেই আধ ঘন্টা ধরে ডেকে যাচ্ছে কাজল, কিন্তু ছেলের তো ওঠার নাম নেই। এবার বেশ জোরে ধমক দিয়ে বলে ওঠে, কি হচ্ছেটা কি অধীর, পড়াশোনা কি করতে চাও না? ঘুমো ঘুমো কণ্ঠে ছেলেটা বলে ওঠে, কিউটি পাই, আজ একটা বউ নেই বলে আমার সাথে এই ব্যবহার? ছেলের মুখে বউয়ের কথা শুনে চোখ ছোট ছোট করে তাকায় কাজল। বুঝতে পারে ছেলে তার ঘুমের ঘরে উল্টাপাল্টা বলছে, এই ছেলের স্বভাবই এমন। কিউটি পাই, আমার সাথে যার বিয়ে ঠিক করা উপর থেকে, সে কেন সামনে আসছে না আমার? আমি তার বিগ ফ্যান বলে দিও, যার জন্য কোনো মেয়েকে পাত্তা দেই না। কাজল তো এবার বেশ রেগে যায়। এই ছেলে মাঝে মাঝে বিয়ে নিয়ে পড়ে থাকে। বেডের পাশে গিয়ে কান টেনে ধরতে যাবে, তার আগে নাবান কান টেনে ধরে। ঠান্ডা হাতে ছোঁয়া পেতেই অধীরের ঘুম উবে যায়। চেঁচিয়ে বলে ওঠে, ও কিউটি পাই গো, ও বউ গো, কই বাঁচাও, আমার কান ছিঁড়ে ফেললো। নাবান আরো জোরে ধরে। না, এবার বেচারার কান ছিঁড়ে যাবার উপক্রম। আরে ভাই, আমার কানের সাথে তোর কিসের শত্রুতা? উত্তরে নাভান বলে, তোর ফোন কই, আর এখন কটা বাজে? কাজল মুখ টিপে হাসে। সেও তো নাভানের মতোই গম্ভীর থাকে, কিন্তু এই ছেলে মাঝে মাঝে এমন কাণ্ড করে, না হেসে পারা যায় না। অধীর অসহায় চোখে তার কিউটি পায় কাজল মায়ের দিকে তাকায়। সে মা খুব কম বলে, মাদার বাংলাদেশ বা কিউটি পাই বলে সারাক্ষণ চিল্লাতে থাকে। মাদার বাংলাদেশ, তোমার ছেলেকে বলো আমার কান ছাড়তে। তোমার ছেলে যে আমার ফোনটা কে পানিতে ডুবিয়ে হত্যা করেছে তা কি ভুলে গেছে? নাবানের এবার হুঁশ আসে। সত্যি তো, গতকাল তো তার ফোনটা লেকের পানিতে ছুঁড়ে মেরেছিল, কিন্তু এই ছেলে ফোন না কিনে ঘুমের ঘরে বউ বউ করছে। নাবান এবার দাঁতে দাঁত পিষে বলে, তা বউ লাগবে তাই না, বউ বউ করছিস? যা বাবা, সে আবার কখন বউ বউ করছিল? এই রে, কি সুন্দর স্বপ্নটা না দেখছিল বেচারা, তখন কি ভুলক্রমে জোরে কিছু বলে ফেলেছে? তার মাদার বাংলাদেশের দিকে তাকাতেই দেখে সেও একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তার মানে কিছু ভুলভাল বকেছে, তা 100% শিওর। বেচারা মুখলেস মার্কা হাসি দিয়ে বলে, ধুর, তোমরা কি বলো, আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? আমি তো ঠিক মতো লুঙ্গি সামলাতে পারি না, আর বউ সামলানো বিলাসিতা নয় কি আমার জন্য? এবার কাজল বলে ওঠে, তা বাবা, তুমি কবে থেকে লুঙ্গি পরতে শিখেছো? যা, আবার ভুল বাক্য প্রদান করে ফেলেছে সে। হুশ আসার পর থেকে লুঙ্গি পরেনি কোনোদিন সে। আবার মুখলেস মার্কা হাসি দেয়। কাজল ধীর পায়ে মুখে হাসি এঁটে চলে যেতে নাভান চোখ ছোট ছোট করে তাকায় অধীরের দিকে। তো ফোন কিনিসনি কেন? তোর মতো কি আমার বস্তা বস্তা টাকা আছে নাকি যে কিনবো? ফোন কিনতে বস্তা টাকা প্রয়োজন হয় নাকি? নাভান দুই হাত ভাঁজ করে বুকে রেখে কথাটা বলে। উত্তরে অধীর কান জ্বলতে জ্বলতে বলে, আল্লাহর কাছে চাইলে কি কম চাইবো নাকি? আজব। ও, আল্লাহর কাছে চাস তুই তাহলে? উত্তরে মাথা জাকিয়ে সায় জানায় অধীর। নাভান এবার খুব আগ্রহ নিয়ে বলতে যাবে, তার আগে রুমের ভিতরে আসতে আসতে সৃজন বাইকের চাবি ঘুরাতে ঘুরাতে বলে ওঠে, তা কিভাবে চাচ্ছিস শুনি দেখি? আমরাও চাই তোর মতো যদি পেয়ে যাই। সৃজন হলো অধীর আর নাভানের জানে জিগার দোস্ত। সে কয়েক মাস ধরে দেশের বাইরে গেছে একটা কাজে, আজ এসে জানে জিগার দোস্তের সাথে দেখা করতে চলে এসেছে। এই সৃজন আর অধীর হলো বদের হাড্ডি, একটা উস্কে দেয় তো একটা রিলিজ করে কথা। নিজের ক্যারেক্টারের মানুষ পেয়ে ছেলেটা আগের রূপে ফিরে এসে বলে, এই গরিবের দিকে একবার মুখ তুলা চাও, আল্লাহ একটা দামি ফোন কেনার টাকা দাও, ও খোদা একটা দামি বাইক কেনার টাকা দাও, তুমি উপর থেকে একটা টাকার বস্তা ফেলাইয়া দাও। 3টা বাইক ভার্সিটির ভিতর প্রবেশ করতেই মেয়েরা হা করে তাকিয়ে আছে। আরে তাকাবে না কেন? এমন কিউট ছেলেদের দেখতে চোখ যে ব্যাকুল হয়ে পড়ে সারাটাক্ষণ। গেট আপটা প্রায় একই রকম। গুরু যা স্টাইল শেখায় শিষ্যরা তা ফলো করে ট্রেন্ড বানিয়ে ফেলে। নাপান হলো যুবকদের স্টাইলিশ আইডল। এই যে চুলের কি একটা কাটিং দিয়েছে, সামনে চুলগুলো লম্বা আর পিছনে ও সাইডের চুলগুলো ছোট ছোট করে কাটা। কানের চিপ থেকে দাড়ি শেভ, যে কোনো সাইড থেকে এক এক রকম সুন্দর দেখতে লাগে তখন ছেলেটাকে। এই তো আজ হাফ হাতা সাদা টি শার্ট আর কালো লেদার জ্যাকেট পরেছে, দামি হেলমেট মাথায়, পিছনের গিটার, পুরোই রকস্টার ভাব, যেন এই ছেলের মধ্যে বিদ্যমান রয়েছে। পিছনে সাঙ্গা পাঙ্গা, তারাও সেম স্টাইল, লাল ঘের স্কার্ট ও সাদা টি শার্ট পরে দুই বান্ধবী রেডি হয়ে ফোন লাগায় রোজকে। একটা মেসেজ দিয়ে কানে ব্যাগ ঝুলিয়ে বের হয় রুম থেকে। রোজও তাদের সাথে এই ফ্ল্যাটে উঠবে, কিছুদিনের মধ্যে বাসায় জানিয়েছে তা। যাক হেরার মাথা থেকে হলে ওঠার ভূত সরেছে, এটাই অনেক। তার অবশ্য একটা কারণ আছে। কাল যখন রোজ
হেরা ও রুষা সবার সাথে কথা বলছিল, তখন সেখানে অনেক ছাত্রছাত্রীরা বলেছে হলে নাকি মাঝে মাঝে মেয়েরা ভূত দেখতে পায়, বিশেষ করে নিলয়দের হলরুমে। তারা নিলয়দের হলেই উঠতে চেয়েছিল, কিন্তু তার আগে গুপ্তচরদের কথার ফাঁদে পড়ে যায় ৩ রমণী। সবচেয়ে ভয় পায় হেরা, তাই তো আপাতত তার ওসব চিন্তা ভাবনা নেই। আর কাল তো ওই নিলয় ছেলেটার সাথে তার পরিচয় হয়েছে, তাকে হুচট খেয়ে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে। হেরা চোখ বন্ধ করে কিছু মনে করে। কাল যখন সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে, রুষার পায়ের সাথে পা বেজে পড়ে যেতে নিলে হঠাৎ একটা হাত খাপ করে ধরে ফেলে তাকে। ও এমজি, কি কিউট! এক দেখায় প্রেমে পড়ে চায় নিলয়। তারা ক্যাম্পাস ঘুরতে ঘুরতে সব জানাজানি হয়ে গেছে। কলেজে এক সুন্দরী রমণী আগমন ঘটেছে। নিলয় তখন উপরের এক হলে এক মেয়ের সাথে লিপ কিসে ব্যস্ত ছিল, কিন্তু তার চামচা এসে সব ভেস্তে দিল। বস, একটা সেই খবর আছে। নিলয় ঠোঁট মুছতে মুছতে বলে, অসময়ে ডিস্টার্ব না করলে কি তোর পেটের ভাত হজম হয় না? বেশ বিরক্ত হয় নিলয়, কিন্তু ছেলেটি তার ডান হাত, তাজা তাজা খবর নিয়ে আসে, তাই তো কন্ট্রোল হারা মুহূর্তেও এসে সে দমে যায়। এই মুহূর্তে অন্য ছেলেরা থাকলে বিরক্ত করার দায়ে মেন পয়েন্টে আঘাত করে বসতো। আচ্ছা, নিলয় যে নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলেছে, মেয়েটা কি তাকে দুর্বল ভাববে? না না, এত ভাবার সময় নেই তার। সে ছেলেটাকে উদ্দেশ্য করে বলে ওঠে, কি তাজা খবর, বলে ফেল। বস, একটা মেয়ে এসেছে ক্যাম্পাসে, সেই সুন্দর, একেবারে পরি। মেয়েটার সাথে আরো 2টা মেয়ে আছে, ওইগুলোও বহুত সুন্দরী, কিন্তু ওই স্কার্ট পরা মেয়েটা সেই সুন্দর, পুরা রাশিয়ান মাইয়া বস। নিলয় ছেলেটার উদ্দেশ্যে বলে ওঠে, ওই অধীরার নাবানরা কি ক্যাম্পাসে? না বস, তারা আজ আসে নাই, ক্লাবও ফাঁকা, তার সাঙ্গু পাঙ্গুরা আড্ডা দিতাছে। তারা কি হলে উঠবে? জীব, ব্যবস্থা কর সব। ছেলেটা ভয়ে ভয়ে বলে, বস, মেয়েদের মত পরিবর্তন হয়ে গেছে। আমি কত সুন্দর অনুনয় করছিলাম, জানি না কে কি বুঝাইছে, তারা একেরে না করতেছে। বস, মাইয়াটা এত সুন্দর কইরা কইছে, রাগও দেখাইতে পারি নাই বস, সেই সুন্দর কণ্ঠ। নিলয় চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে ওঠে, মনে হয় বেশ দুর্বল হয়ে গেলি। না বস, বিশ্বাস করেন, বইনের চোখে দেখছি, আপনার লগে অনেক মানাইব বস, আপনারও এক দেখাই পছন্দ হইব, শিওর। নিলয় হাসে। সত্যি, ছেলেটা যা বলে তাই হয়। তিহান ছেলেটা তার খাস ছেলে, ছেলেটার রুচি উপরের লেভেলের, খাঁটি সোনা সে খুব ভালো চিনে, বহু প্রমাণ পেয়েছে, তাই তো মাসে লাখ টাকার উপর ব্যয় করে তার পিছনে। নিলয় যেতে গিয়ে পিছন ফিরে তাকায়, তার দীর্ঘদিনের গার্লফ্রেন্ডের দিকে তাকিয়ে বলে ওঠে, সাবধান, কোনো রকম মতলব মাথায় আসলে তা ডিলিট করে ফেলো, তা না হলে তোমায় ডিলিট করতে ন্যানো সেকেন্ড লাগবে। মেয়েটি ছোলো ছোলো চোখে তাকায় নিলয়ের দিকে। যাই গিয়ে দেখি, মেয়েটিকে যদি পছন্দ হয় তাহলে ফিটিংটা তুমি করিয়ে দিবে, তুমি তো আবার সেই ফিটিং দিতে পারো। ন্যান্সি নামের মেয়েটি এবার নিলয়ের শার্টের কলার চেপে ধরে বলে, আমার সাথে নরম গলায় কথা বলো, আমি ফিটিং দেই? কিসের ফিটিং দেই? নিলয় এক ঝাটকায় মেয়েটির থেকে কলার ছাড়িয়ে দাঁতে দাঁত পিষে বলে ওঠে, কি মনে করেছিস তুই আমি কিচ্ছু জানি না? তুই যে ওই নাবানের পিছু ঘুরে পাত্তা না পেয়ে আমার পিছু এসেছিস, তা আমি নিলয় খুব ভালো করে জানি। আমি আবারও বলছি তোকে, আমি হারে হারে চিনি। আমার কাজে বাধা দিলে জাস্ট ন্যানো সেকেন্ড, ইউ ফিনিশড। বলে শব্দ করে রুম থেকে বের হয়। ন্যান্সি চোখের পানি মুছে বলে ওঠে, তুমি আমার হবে, আমি তোমাতে মজেছি খুব বাজেভাবে। আমি থাকতে কোনো মেয়ে তোমার আশেপাশে ভিড়তে পারবে না নিলয় চৌধুরী। এই ন্যান্সি তা হতে দিলে তো? বলে ম্লান হাসে, যদিও সে নাবানের পিছু ঘুরেছিল, অনেকদিন পাত্তা না পেয়ে নিলয়কে বেছে নিয়েছে। নিলয় তো দেখতে একেবারে হট, ভি শেপ বডি। এই ছেলে তো মেয়েদের সামনে মাঝে মাঝে শার্ট খুলে হেঁটে বেড়ায়, এতে মেয়েরা ফিদা। এদিকে অবশ্য নাবান অধীর সৃজন আলাদা, মেয়েরা এমনিতেই কুপকাত হয় তাদের প্রতি, ফালতু কাহিনী করতে যাবে কেন তারা? তিহানের কথাই ঠিক, নিলয় তো সত্যি এবার কড়াকড়ি ভাবে প্রেমে পড়েছে। এই মেয়েকে যেভাবেই হোক তার বশে আনতে হবে, তাই তো সুন্দর মিষ্টি ভদ্র ভাষায় কথা বলেছে। হলে না থাকায় সেটাতেও মত দিয়েছে, সব ঘুরিয়ে দেখিয়েছে, আবার টিএসি চত্বরে এসে রিকশায় উঠিয়ে দিয়ে গেছে। নিলয়ের সাথে একদিনে কেমন সম্পর্ক হয়ে গেছে ভাবনার মাঝে রুষা বলে ওঠে, কিরে হেরা পাখি, কই হারালি?
কাল ওই নিলয় চৌধুরীর কথা। হেরাকে কথাটা শেষ করতে না দিয়ে মুখের কথা কেড়ে নিয়ে রুষা বিদ্রুপ কণ্ঠে বলে, কি মামা, ধাক্কা খেয়ে প্রেমে পড়ে গেছো? এখন তাকে নিয়ে ভাবছিস? আহা, সবারই প্রেম হলো, আমারই হলো না। কাল থেকে বই খাতা সব হাতে নিয়ে যাব ক্যাম্পাসে। হাঁটতে হাঁটতে হেরা বলে ওঠে, কেন, ব্যাগ থাকতে হাতে কেন? আরে মামা, বই হাতে নিয়ে কলেজ ক্যাম্পাসে ঢুকবো আমি, আর তখন আমার জয়ামির বা জায়ান কৃতিক টাইপ হিরোদের সাথে ধাক্কা লাগবে। আমি বই উঠাতে নিতে সে আমায় উঠিয়ে দিবে, বা আমি নিচে, সে উপরে চিৎপটাং হয়ে পড়ে যাব। তার ঠোঁটের সাথে আমার ঠোঁট ছুঁই ছুঁই, নিঃশ্বাসের সাথে বুক ওঠানামা। উফ, হাউ রোমান্টিক। তারপর কুছ কুছ হতা হে না। লজ্জা মিশ্রিত মুখ করে বলে ওঠে রুষা। পরক্ষণে আবার বলে ওঠে, কিন্তু মামা, ছেলেটার বডিটা কিন্তু সেই এক্কেরে জায়ান কৃতিক টাইপ, সেই বডি, সেই হট। এবার যেন হেরার নাক মুখ কুচকে যায়। ছেলেটি সুন্দর তাই বলে তার সাথে প্রেম, তারপর বডি হট। ছি, এই মেয়ে উপন্যাস পড়ে চয়েস নাউজুবিল্লাহ মার্কা হয়ে গেছে, তারপর তার সাথে প্রেমের সম্পর্ক জুড়িয়ে দিচ্ছে। হেরা মুখে ম্লান হাসি ফুটিয়ে বলে, মেয়েটাকে খেপানো যাক। তোর চোখে দুর্ভিক্ষ লেগেছে, এই বডি তোর ভালো লাগে? আবার বলিস জায়ান কৃতিক বি শেফ। আরে বোন, আমি এসব বডিওয়ালা লোককে চুইংগাম স্যার ডাকি, বুক চ্যাপটা, পেট চিকন। রুষা বেশ ক্ষিপ্ত হয়ে যায়। তার জায়ান কৃতিকের বডিকে চুইংগাম স্যারের বডির সাথে তুলনা করেছে? না, মানা যায় না। কিছু একটা তো বলতে হবে, তা না হলে বড্ড অপমান জর্জরিত হবে মেয়েটা। ক্ষিপ্ত গলায় বলে রুষা, এই হেরা পাখি, আমার বেবির বডিকে তুই ওই কার্টুনের সাথে তুলনা করলি? তোর প্রেমিক, তোর ক্রাশের বডি থেকে 1000 গুণ সুন্দর আমার জায়ান কৃতিকের বডি। তা আমি কখন বললাম ওই লোক আমার ক্রাশ, আমার প্রেমিক? থাপড়িয়ে গালে ব্লাশন স্টিকার লাগিয়ে দিব। তোকে অভিশাপ দিলাম, তোর জীবনে যাতে বডিওয়ালা লোক আসে, আর তুই ওই বডিওয়ালার সামনে গিয়ে যাতে বেহুশ হোস। আর অভিশাপ দিলাম, খালি দেখতেই পারবা, বাট ছুতে পারবা না মাম্মা। 2 হাত উপরে তুলে মোনাজাত করে বলে ওঠে, আল্লাহ, আমার দোয়া কবুল করো। আমি একটা ফকিরকে হাওয়ায় মিঠাই খাওয়ামো, আমিন। সবাই আমিন বলো পাঠক পাঠিকারা। টিএসসি চত্বরে নামতেই রোজ ছুটে আসে তাদের কাছে, হাঁপাতে হাঁপাতে বলতে থাকে, অনেক ধন্যবাদ তোদের ফোন কলের জন্য। আমি আমার ফোনের রিংটোনটা বহুত দিন পর শুনলাম। আমায় কেউ ফোন দেয় না, আর আমি রিংটোনটা শুনতেও পাই না। কিছুটা মন ভার করে বলে কথাটা রোজ। এবার হেরা আর রুষা দুজন দুজনের মুখ চাওয়াচাওয়ি করে, প্রশ্ন ছুড়ে, কেন? রিংটং শুনতে চাইলে ইউটিউব থেকে ওই গান ডাউনলোড করে শুনতে পারিস। মেয়েটি রানু মণ্ডল মার্কা হাসি দিয়ে বলে ওঠে, উফ, কেউ কল দিলে ওই গান শুনতে সেই লাগে, কল কাটা শেষে গিয়ে ফোন রিসিভ করতে আরো ভালো লাগে। মেয়েটার ইচ্ছের কথা শুনে হেরা নিজ মাথায় বাড়ি দিতে ইচ্ছে করছে। এতদিন ছিল হাফ পাগলের সাথে, এখন ফুল পাগলের সাথে। সে এবার সত্যি এই দুই তার সিরার কবলে পড়ে মানসিক রোগী হয়ে যাবে। না, আর ভাবতে পারছে না সে। রোজ মেয়েটি খুবই চঞ্চল, খুব সহজে সবার সাথে মিশে যায়, অতি তাড়াতাড়ি মানুষকে আপন করে নেয়। ওই দিন বিব্রতিকর অবস্থায় পড়ে কিছুটা চুপ ছিল, কিন্তু নিজ স্বভাব কি আর আড়াল করা যায় নাকি? সেও পারেনি। একদিনে জানে জিগার দোস্ত হয়ে গেছে তারা সিদ্ধান্ত নিয়েছে একসাথে 3 জন থাকবে। হেরা আগে নামতেই রোজ তাকে বলতে থাকে কথাগুলো। হেরা নিচে তো রুষা এখনো রিকশায়। হেরা রোজের সাথে কথা বলায় ব্যস্ত থাকার কারণে রুষা যে স্কার্ট পরে নামতে হিমশিম খাচ্ছিল বুঝতেই পারেনি হেরা। মেয়েটা এসবে অভ্যস্ত নয়। জিন্স আর টপস কত কমফোর্ট, আর এই দেশে এসে তাকে এসব কালচারের সাথে মানিয়ে চলতে হচ্ছে। এটা তো হেরার কথাতেই করছে সে। কালচারের কি দোষ? এখন বাংলাদেশ ইউরোপের মতো হয়ে যাচ্ছে পোশাকের দিক থেকে। গুলশানে তো মেয়েরা হাফ প্যান্ট আর ব্লাউজ পরে হেঁটে বেড়ায়, যাকে তারা ব্লাউজ না টপস বলে। তারাও তো জিন্স পরে, তাই বলে ওইসব বস্তিটায় মেয়েদের মতো তো না। কিন্তু তাও হেরা তাকে স্কার্ট পরতে বলায় সে সেটাই পরে, যার দরুন চিৎপটাং। রুষাও রোজের কথায় এতটা খেয়ালি ছিল যে পা নিচে রাখতে ধপ্পাস করে রাস্তায় পড়ে যায়। হঠাৎ শব্দ হওয়ায় রোজ আর হেরা নিচে তাকাতেই দুজনের চোখ ছানাবোড়া। বোঝাই যাচ্ছে মেয়েটা বেশ ব্যথা পেয়েছে। হেরা আর রোজ দুজন ধরে তাকে রাস্তা থেকে তুলে দাঁড় করায়। হাঁটু ছিলে রক্ত পড়ছে। হেরা কান্না করে দিয়েছে রুষার এমন অবস্থা দেখে।
মেয়েটা যে তার কলিজা। হেরা আর রোজ মিলে রুষাকে ধরে উঠায় রাস্তা থেকে। তারপর সেই রিক্সা দিয়ে কাছে একটা ডাক্তারের দোকানে যায়। কলেজে ঢুকতেই নিলয় সামনে দাঁড়ায়। হাই হেরা ফুল, কেমন আছো? হেরা ও রোজ রুষাকে ডাক্তার দেখিয়ে ক্যাম্পাসে ঢুকতে নিলয়ের কণ্ঠে সামনে তাকায়। ছেলেটি মিষ্টি হাসি দিয়ে তার দিকে চেয়ে আছে। বিনিময়ে হেরাও মিষ্টি হাসে। তা বললে না তো কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি? এতক্ষণ ভালো ছিলাম না, এখন তোমাকে দেখে তোমাদের দেখে ভালো আছি। মানে বুঝলাম না। হেরা উত্তরে বলল, না মানে কিছু না। নিলয় আমতা আমতা করে বলে। পাশ থেকে রুষা বলে ওঠে, ভালো নেই, কারণ আমি বলছি চুইংগাম হিরো। নিলয় রুষার কথায় চোখ ছোট ছোট করে তাকায়। পাশে তাকিয়ে দেখে কাকে বলেছে কথাটা, কিন্তু না, তার পাশে তো কেউ নেই। রুষা বুঝতে পারে মুখ ফসকে কি বলে ফেলেছে। হেরার দিকে তাকাতে দেখে চোখ গরম করে তাকিয়ে আছে হেরা। নখ কাটতে কাটতে বলে নিলয়ের উদ্দেশ্যে, রুষা না মানে মানে হয়েছেটা কি জানেন ভাইয়া, হেরা পাখি না মোটু পাতলুর চুইংগাম স্যারকে খুব পছন্দ। বুঝতে পারছেন, তার ক্রাশ। ওই যে বডি ভি শেপ, যা আপনারও আছে, তাই তো হেরা পাখির পছন্দের নামেই ডাকলাম আপনাকে। দুষ্টু হাসি দিয়ে কথাটা বলতে পাশ থেকে রোজ মুখ টিপে হাসে। যদিও নিলয় তেমন কিছু বুঝতে পারেনি, তাও রোজের হাসাটা তার মোটেও ভালো লাগছে না। কিন্তু প্রেমে পড়লে নাকি এমনই হয়, বাবু সোনা কৈতুরি কুমড়ো পটাশ ডাকে। আচ্ছা, যদি ক্যাম্পাসের ছেলে মেয়েরা শোনে তাহলে কেমন একটা হবে না? আরে নামটাই তো একটু হাস্যকর টাইপ, মনে মনে ভাবলো নিলয়। মেয়েটা পছন্দের আর নাম পেল না, শেষে চুইংগাম। পরক্ষণে ভাবে, ডাকলে তাকে ডাকবে, নিলয়ের তো কোনো সমস্যা নেই, তাহলে তো কারো সমস্যা হবার কথা না। নিজের মনে এই নামটাকে সুন্দর বলে আখ্যায়িত করলো ছেলেটা। রুষা বলে উঠল, তা চুইংগাম হিরো, চলুন ক্যাম্পাসে আড্ডা দিই আমরা। নিলয় তাদের সামনে এমন ভাববেই থাকে যাতে তাকে ভদ্র ছেলে বলে জানে। তাদের বন্ধুত্ব হয়ে যায় খুব ভালো। এর মধ্যে নিলয় তাদের ক্যাম্পাসের সব নিয়ম কানুন বলে, ঘুরে ঘুরে সব দেখায়। হেরার সম্পর্কে সব জানতে পারে, শুধু তারা বাহির থেকে এসেছে এটা কাটিয়ে অন্য জেলার নাম বলে। রোজকেও তাদের আসল ঠিকানা বলেনি হেরা ও রুষা। তাদের নিয়ে কানাঘুষা করে ক্যাম্পাসের সবাই, কিন্তু নিলয়ের ভয়ে কেউ কিছু বলতে পারে না। নাবান অধীর দেশে নেই, তারা বাহিরে গেছে কোনো এক কারণে। আজ 1 মাস হতে চলেছে। এই 1 মাসে নিলয়ের সাথে হেরা, রোজ, রুষার ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে। ইচ্ছে মতো টাকা উড়াতে চায় তাদের পিছনে নিলয়, কিন্তু হেরার জন্য পারে না। তাও মাঝে মাঝে রোজ ও রুষা ভালোই বাস দেয় নিলয়কে। মাঝে মাঝে তো তারা ঘুরতে বের হয়, আড্ডা দেয় 3 জন। নিলয় হেরাকে কিছু বোঝাতে চায়, কিন্তু হেরার তেমন সাড়া না পেয়ে চুপ থাকে ছেলেটা। যা করতে হবে তাকে সাবধানেই করতে হবে। 1 মাসে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। অধীর, নাবান আর সৃজন বাইরে গেছে। হেরা, রুষা, রোজ যেদিন ক্যাম্পাসে এসেছিল ডাক্তারের কাছে, না গেলে হয়তো দেখা হয়েছে তো তাদের। কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু চায়। বাদ্যযন্ত্র রুমের কাছে আসতেই পথ আটকে দাঁড়ায় নেন্সি। নিলয়ের থেকে দূরে থাকো মেয়ে। মানে? কিছু না বুঝে উত্তর দেয় হেরা। হেরার কথায় বিরক্ত হয় নেন্সি। রাগী ভাব ফুটিয়ে তুলে বলে ওঠে, নিলয় আমার ভালোবাসা, তার আশেপাশে ভিড়বে না। তোমাদের মতো সোকল্ড মেয়েরা নিজের পরিচয় পাবার জন্য, নিজের কেরিয়ার গড়ার জন্য নিজের শরীর দেখিয়ে ছেলেদের বশ করো। শোনো, সে পুরুষ মানুষ, সুন্দরী মেয়ে দেখেছে কয়েকদিন খেয়ে ছুঁড়ে রাস্তায় ফেলে দিবে, তখন দেখবে তোমার কেরিয়ার কই দাঁড়ায়। তাই আগে থেকে বলছি, আমার ভালোবাসা থেকে দূরে থাকো। হেরা একটু অবাক হয়, হাত বুকে আড়াআড়ি করে ভাঁজ করে বলে ওঠে, তোমার সাহস কি করে হয় আমায় রাস্তার মেয়ে বলা? রাস্তার মেয়ের মানে বুঝো? আর কি বললে? কে কার আশেপাশে ভিড়ছে ভালো করে দেখে তারপর বলবে। আমি আমার দক্ষতায় বিপির পদে দাঁড়াবো, কারো ক্ষমতায় আর না কারো রেফারে। খুব দেমাগ তোমার সোকল্ড দেমাগ 1 নিমেষে ভেঙে দিবে শেহতাজ খান নাভান। ওই নিলয় শেহতাজের লেভেলে নেই, সে নাই দেখে উঠছে, তবে এটা বেশি দিনের জন্য না। নেন্সির কথা শুনে হেরা বুঝতে পারে নেন্সি শেহতাজ খান নাভানের লোক। ক্যাম্পাসে আসার পর থেকে এই ছেলেটার কথা শুনতে শুনতে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু সে তাকে দেখেনি। মেয়েরা তার হাঁটার স্টাইল, চুলের স্টাইল,
বাইক রেস আর গিটার বাজানোর উপর ফিদা। সবচেয়ে আকর্ষণ তার অ্যাডামস অ্যাপেলের উপর তিল, যা সহজে মেয়েদের আকর্ষণ করে। আর ঠোঁটগুলো তো একেবারে গোলাপি। আর বডি, উফ, যা পরে তাই হট লাগে। কিন্তু মেয়েরা তো আশেপাশে যেতেই পারে না।